Hello everyone, welcome to BP Tutorials. আজকের আমাদের আলোচনার বিষয় হবে বায়ুর কাজ, ক্ষয়, বহন, সঞ্চয় পদ্ধতি ও তার ফলে গঠিত ভূমিরূপ সৃষ্টির কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণ। তো এই চ্যাপ্টারটা, এই পার্টটা ভিডিও দেখার আগে তোমরা আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আগের ভিডিওগুলি যদি দেখো তাহলে এই চ্যাপ্টারে তোমাদের কোনো আর ডাউট থাকবে না। আর যদি ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের ধারণা খুব স্পষ্ট হবে। তোমাদের কারো যদি মনে হয় যে না এই জায়গাটা আমার ডাউট হচ্ছে, এটা আমাকে ভালো করে আরও জানানো দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। এবার আলোচনা শুরু করা যাক। বায়ুর ক্ষয় কার্য। বায়ু তিন প্রকারের কার্য চালায়: ক্ষয় কার্য, অবঘর্ষ, ঘর্ষণ, অপসারণ। তাহলে কি জানলাম আমরা? বায়ু তার কাজ করে তিনভাবে: ক্ষয়ের মাধ্যমে, বহনের মাধ্যমে, সঞ্চয়ের মাধ্যমে। তিন পদ্ধতিতে করে। এবার সবার আগে আমরা বায়ুর ক্ষয় কার্য সম্পর্কে আলোচনা করছি। বায়ু প্রধানত তিনটি পদ্ধতিতে ক্ষয় কার্য করে: প্রথম অবঘর্ষ, দ্বিতীয় ঘর্ষণ, তৃতীয় অপসারণ। অবঘর্ষ, বায়ু প্রবাহের সঙ্গে ভাসমান বালুকণা। বায়ু যখন প্রবাহিত হয়, তোমরা নিজেও দেখেছো এলাকাতে যখন ঝড় হয় বা জোরে বাতাস প্রবাহিত হয়, তখন তার সাথে বালু, ধূলিকণা, গাছের পাতা বা অন্যান্য জিনিসপত্র সব উঠতে থাকে। ঠিক এইভাবেই বায়ু প্রবাহের সঙ্গে যখন মরু অঞ্চলে বায়ু প্রবাহিত হয় বা সমুদ্র উপকূল অঞ্চলে, সেখানে উন্মুক্ত এলাকা, বায়ু প্রবাহে কোনো বাধা থাকে না, সেখানে আর শুকনো বালি হালকা বাতাসে উঠতে থাকে। বায়ুর সাথে সেসব বালুকণাগুলো উঠতে উঠতে এগিয়ে চলে। বালুকণা, কঠিন কোয়ার্জ কণা শিলাস্তরের সঙ্গে ক্রমাগত ঘর্ষণের ফলে ক্ষয় করতে থাকে। অর্থাৎ এলাকাতে যদি কোথাও পাথুরে এলাকা থাকে, সেখানে সেই বালি কি হয়, এসে ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে সেই শিলাস্তরে ক্ষয় হয়। এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলে। এর ফলে গৌড়, যোগান, ইয়ারদাং ইত্যাদি ভূমিরূপ গঠন করে এই অবঘর্ষ প্রক্রিয়ার ফলে। ঘর্ষণ, মরু অঞ্চলে বায়ু প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় বায়ুর দ্বারা বাহিত নুড়ি, প্রস্তরখণ্ড, বালিকণা একে অপরের সঙ্গে ধাক্কা খেতে খেতে এগিয়ে চলে। ফলে প্রস্তরখণ্ডগুলি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণায় পরিণত হয়। একে ঘর্ষণ প্রক্রিয়া বলে। বলছে মরু অঞ্চলে বায়ু প্রবল বেগে যখন প্রবাহিত হয়, তখন প্রবাহিত হওয়ার সময় বালির ভিতরে যেসব নুড়ি, বালি, পাথর টুকরোগুলো থাকে, সেগুলো একে অপরের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে আর যখন বায়ু যখন জোরে প্রবাহিত হবে, তখন তাদের গতিবেগও প্রচন্ড হবে। গতিবেগ প্রচন্ড হওয়ার ফলে প্রস্তরখণ্ড, নুড়ি, বালি তাদেরও গতিবেগ প্রচন্ড হবে, একে অপরের সাথে ধাক্কা খাবে। কোথাও ঘূর্ণন হবে, কোথাও সোজা প্রবাহিত, কোন একেবারে প্রবাহিত, নানানভাবে প্রবাহিত হবে। সেই প্রবাহিত হওয়ার ফলে ধাক্কা খাওয়ার ফলে প্রস্তরখণ্ডগুলি আরো ছোট ছোট টুকরো টুকরো বালিকণাতে পরিণত হয়। একেই ঘর্ষণ প্রক্রিয়া বলে। অপসারণ, মরু অঞ্চলে প্রবল বেগে বায়ু প্রবাহিত হওয়ার সময় বালিকণাগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বায়ুর অপসারণ প্রক্রিয়া বলে। তাহলে তোমাদের মনে হতে পারে যে বায়ু ক্ষয় করে, তাহলে অপসারণে কি এখানে মতলব? কাজ অপসারণ হওয়া মানে সেখানে যে ভূমিরূপ ছিল, ভূমিরূপটা সেখান থেকে ক্ষয় হয়ে অন্য ভূমিরূপের সৃষ্টি করেছে। এক জায়গায় বালির একটা টিলা ছিল, সেই টিলাটা সেখান থেকে স্থানান্তরিত হয়ে গেল, অন্য জায়গায় চলে গেল বায়ু প্রবাহিত দ্বারা। তাহলে কি হয়ে গেল? জায়গাটা তো ক্ষয় হয়ে গেল, নতুন ভূমিরূপ সৃষ্টি করে গেল। সেই জন্য বলছে মরু অঞ্চলে প্রবল বেগে বায়ু প্রবাহিত হওয়ার সময় বালিকণাগুলি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে, মানে বয়ে নিয়ে চলে যাবে, অন্য স্থানে গিয়ে
নতুন ভূমিরূপ গঠন করা। এই প্রক্রিয়াকে বায়ু অপসারণ প্রক্রিয়া। অপসারণ মানে কি? সরিয়ে নিয়ে যাওয়া কোনো জায়গা থেকে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। বায়ু ক্ষয়কার্য কিভাবে করে, 3 প্রক্রিয়াতে করে সেটা দেখে নিলাম। এইবার আমরা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি? বায়ুর ক্ষয়কার্যের ফলে নিম্নলিখিত ভূমিরূপ সৃষ্টি হয়: অপসারণ গর্ত, অপসারণ সৃষ্ট গর্ত, গোড় বা গাড়া, জুগ্যান, ইয়ারদাং, পেডিপ্লেন্ট ও ইনসেল বার্জ। কয় প্রকার ভূমিরূপ দেখতে পেলাম? 5 প্রকারের। অপসারণ সৃষ্ট গর্ত, গোড় বা গাড়া, জুগ্যান, ইয়ারদাং, পেডিপ্লেন্ট ও ইনসেল বার্জ। আমি এগুলো সম্পর্কে আলোচনা করব। অপসারণ সৃষ্ট গর্ত। অপসারণ মানে কি? সেখান থেকে বাহিত হওয়া, প্রথম কথা। সৃষ্ট মানে তার দ্বারা তৈরি, গর্ত মানে নিচু স্থান। তার মানে কি বুঝতে পারলাম? নামের দ্বারাই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল কি বলতে চাইছে। বলছি দীর্ঘদিন ধরে প্রবল বায়ু প্রবাহের ফলে কোনো স্থানের বালির স্তর অপসারিত হয়ে ক্রমশ নিচু গর্তের মতো ভূমিরূপ সৃষ্টি করে, তাদের অপসারণ সৃষ্ট গর্ত বলে। একটু আগে বললাম নামের দ্বারাই পরিষ্কার। দীর্ঘদিন ধরে প্রবল বায়ু প্রবাহের ফলে, অনেক দিন ধরে চলবে এটা। আর বায়ু প্রবাহ ক্রমাগত হওয়ার পর কোনো স্থানে বালির স্তর অপসারিত হয়ে সেটি সরে গিয়ে ক্রমশ নিচু গর্তের মতো ভূমিরূপ সৃষ্টি করে, তাদেরকে অপসারণ সৃষ্ট গর্ত বলে। অনেক সময় অপসারণ সৃষ্ট গর্ত ভূগর্ভে আপনাকে এতটাই সেখান থেকে বালি সরে যায় যে আমাদের যে মাটির নিচে জলের লেয়ার আছে সেখানকার ভূগর্ভস্থ জল বেরিয়ে এটাকে এখানে হ্রদের সৃষ্টি করে। এর আগের দিনকে আমরা দেখিয়েছিলাম এরকম ভাবে মাটির নিচে আলাদা আলাদা লেয়ার থাকে। তো মনে করো এইটাতে জলের স্তর, জলস্তর মাটির নিচে প্রবাহিত হচ্ছে। বায়ু তার কার্যকরের দ্বারা প্রথমে এইভাবে ক্ষয় করলো, তারপরে আস্তে 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 দীর্ঘদিন ধরে ক্ষয় করতে 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 এক সময় কি হয়ে গেল, এইখানে নিচে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার ফলে নিচে এই যে জলস্তর সে বেরিয়ে এসে এটার উপরে জলে পরিপূর্ণ হয়ে গেল, একটা হ্রদের সৃষ্টি করলো। এই হ্রদকে রাজস্থানে থর মরুভূমিতে এই ধরনের হ্রদ ধান্দ নামে পরিচিত। উদাহরণ মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত। গোড় বা গাড়া। উষ্ণ মরু অঞ্চলে কোমল শিলাস্তর উপর কঠিন শিলাস্তর আনুভূমিকভাবে অবস্থান করলে প্রবল বায়ু প্রবাহের ফলে নিচের কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে কঠিন শিলার তুলনায় সরু হয়ে যায়, ফলে ব্যাঙের ছাতার আকার ধারণ করে। এইরূপ ভূমিরূপকে গোড় বা গাড়া বলে। একে মাশরুম রক ও বলা হয়। উদাহরণ আফ্রিকার সাহারা মরুভূমিতে এইরূপ ভূমিরূপ দেখা যায়। এই মরুভূমির মাঝে কোনো একটা জায়গাতে একটা টিলা অবস্থিত। টিলা অবস্থা পরে এর নিচে কি আছে? কোমল শিলা, আর উপরে কঠিন শিলা। বায়ু যখন প্রবাহিত হয় তখন বায়ু ভূমি থেকে 1-1.5 মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত প্রচণ্ডভাবে কার্যকর হয়, কারণ যে তার বায়ুর ঘনত্ব থাকে খুব বেশি, তাতে বালু নুড়ি পাথর বয়ে নিয়ে চলে। তার ফলে কি হয়, এখানে বায়ু ক্ষয়কার্য বেশি চালায়। এই ক্ষয়কার্য বেশি চালানোর জন্য নিচু অংশে এটা কোমল শিলা, এটা কোমল শিলা হওয়ার জন্য ধীরে 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 এটা কি হবে, ক্ষয়প্রাপ্ত বেশি হবে। আস্তে 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 ক্ষয় হতে 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 ধীরে ধীরে ক্ষয় হতে 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 একদিনকে কিরকম এইরকম এটার উপরে ক্ষয় হবে, কিন্তু তুলনামূলকভাবে কম হবে। এটা হয়ে একদিনকে কিসের মতো, আমাদের যে ব্যাঙের ছাতা যেরকম দেখতে হয়, দেখো আস্তে 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 ক্ষয় হতে হতে কিছুটা এইরকম কোনো ভূমিরূপ গঠন করে নিল। একে কি বলা হয়? গোড় বা গাড়া, বা একে মাশরুম রকও বলা হয়। এর বৈশিষ্ট্য দেখো, এর
নামে মানে কি সংজ্ঞার ভিতরে বৈশিষ্ট্য খুঁজে পাবো। ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট হয়, এক 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 স্থানে এক এক রকম গঠনযুক্ত হয়। এটা জরুরি নয় যে একই ধরনের ডিজাইন হবে, কোনোটার উপরের অংশটা চওড়া হতে পারে, কোনোটার নিচের অংশটা কোনোটার উপরের অংশটা বেশি চওড়া হতে পারে, বেশি বড় হতে পারে, কোনোটা নিচেরটা সরু হতে পারে, কোনো নিচেরটা একটু বেশি তুলনামূলকভাবে হতে পারে, এটা গোলাকারও হতে পারে, এরকম নানা রকম আকৃতি হতে পারে। একাই জায়গায় একরকম ভূমিরূপ গঠন করে। অবশিষ্টাংশের টিলার মতো দাঁড়িয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে 1 থেকে 1.6 মিটার উচ্চতা পর্যন্ত বায়ুর ক্ষয় করার ক্ষমতা বেশি, কারণ বায়ু বাহিত বালি কণার ঘনত্ব বেশি থাকে। এর ফলে ফলে এই উচ্চতা পর্যন্ত গোড়গুলি সরু এবং উপরের অংশ প্রশস্ত হয়। একটু আগে আমরা আলোচনা করেছিলাম কি, যে ভূপৃষ্ঠ থেকে 1 থেকে 1.6 মিটার পর্যন্ত বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। এই অবস্থাতে কি হয়, বায়ু ক্ষয়কার্য খুব করে এই উচ্চতা পর্যন্ত। এবার কঠিন কোমল শিলা যদি আনুভূমিক অবস্থান চলে, তাহলে নিচের শিলাটা কোমল শিলাটা বেশি ক্ষয় করবে এই বায়ু, উপর শিলাটা কম ক্ষয় করবে। তার ফলে এই গোড় ভূমিরূপ গঠিত হয়। দেখো এখানে একরকম ভূমিরূপ গঠন দেখালাম, দেখো এখানে আর একরকম দেখানো হয়েছে, নানান আকৃতি হতে পারে। তৃতীয় নম্বর যোগান। যোগান কি বলছে, মরু অঞ্চলে ভূপৃষ্ঠের উপর কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে, এখানে কি অবস্থান হতে হবে, পাশাপাশি অবস্থান হতে হবে। বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয় কার্যের ফলে কঠিন শিলাস্তর অল্প ক্ষয় পেয়ে চ্যাপ্টা ও প্রায় সমতল চূড়া বিশিষ্ট টিলার ন্যায় দাঁড়িয়ে থাকে, এবং কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাতের সৃষ্টি করে। এমন দুটি খাতের মধ্যবর্তী চ্যাপ্টা টিলার মতো উঁচু যে ভূমিরূপটি গঠন করে তাকে যোগান বলে। এর উচ্চতা 30 মিটার পর্যন্ত হতে পারে, 3 মিটার থেকে 30 মিটার পর্যন্ত এর উচ্চতা হতে পারে। উদাহরণ, উত্তর আমেরিকার সোনেরান মরুভূমিতে এইরূপ ভূমিরূপ দেখা যায়। এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এখানে কি দেখো, কঠিন শিলা আর পাশে কোমল শিলা পাশাপাশি অবস্থান করেছে। বায়ু যখন ক্ষয়কার্য করে, ক্ষয়কার্যের ফলে এই নিচের অংশটা কোমল শিলার স্তরটা এটা কি করে দেয়, ক্ষয় করে দেয়। আর সেই তুলনায় কঠিন শিলার স্তরটা ক্ষয় করতে পারে না। এটা উপরটা চওড়া চ্যাপ্টা আকৃতি ধারণ করে, উপরটা যেহেতু ক্ষয় করতে পারে না, নিচুটা ক্ষয় করে দিয়েছে। এই জন্য এখানে বলেছে, মরু অঞ্চলে ভূপৃষ্ঠের উপর কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয়কার্যের ফলে কঠিন শিলাস্তর অল্প ক্ষয় পেয়ে চ্যাপ্টা ও প্রায় সমতল চূড়া বিশিষ্ট টিলার ন্যায় দাঁড়িয়ে থাকে। দেখো টিলার ন্যায় সব দাঁড়িয়ে আছে। কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাতের সৃষ্টি করে, নিচু অংশে খাত মানে নিচু অংশের সৃষ্টি করেছে। এমন দুটি খাতের মধ্যবর্তী চ্যাপ্টা টিলার মতো উঁচু যে ভূমিরূপটি গঠন করে, এই যে ভূমিরূপটি গঠন করেছে উঁচু, একে কি বলা হয়, যোগান বলা হয়। ঠিক আছে, এটা কত মিটার, 30 মিটার পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতে পারে। এর নামের দ্বারা দেখো আমরা বৈশিষ্ট্য পেয়ে যাব এর সংজ্ঞার ভিতরে। উপরিভাগ চ্যাপ্টা টেবিলের মতো হয়। দ্বিতীয় নম্বর, উচ্চতা 3 মিটার থেকে 30 মিটার পর্যন্ত হয়। কঠিন ও কোমল শিলা পাশাপাশি অবস্থান করে, বায়ু অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্টি হয়। দেখো চ্যাপ্টা ও প্রায় সমতল চূড়া বিশিষ্ট একটা বৈশিষ্ট্য, কোমল ও কঠিন শিলা স্তর পাশাপাশি, কোমল কঠিন শিলাস্তর পাশাপাশি অবস্থান করে। ঠিক আছে, তারপরে অবঘর্ষ প্রক্রিয়া কাজ করে। উচ্চতা কত, 3 মিটার থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে। এবার আসবো ইয়ারদাম।
উষ্ণ মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পাশাপাশি উল্লম্বভাবে অবস্থান করলে শিলাস্তর সমান্তরালে বাহিত বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কার্য করতে থাকে। এক্ষেত্রে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাটি রৈখিক দেওয়ালের মতো খাড়া দাঁড়িয়ে থাকে। এই কঠিন শিলা গঠিত মোরগের ঝুঁটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপটিকে ইয়ারদাং বলা হয়। ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে নিডেল বলে। এখানে কি হবে, উষ্ণ মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পাশাপাশি এখন উল্লম্বভাবে অবস্থান করে। এর ফলে কি হয়, শিলাস্তরে সমান্তরালে বায়ু প্রবাহিত হয়। দেখো ছবিটা দেখলে বুঝতে পারে, শিলাস্তরে সমান্তরালে কি হবে, বায়ু প্রবাহিত হবে এইভাবে সাথে সাথে। ফলে কোমল শিলাস্তর অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষয় করে আর কঠিন শিলাস্তরটি ক্ষয় করতে পারে না। এইটার ক্ষেত্রে এর গড় উচ্চতা কত হবে, 8 মিটার থেকে গড় উচ্চতা 8 মিটার, তার বেশি হয় না। এবং এর উপরের অংশটা, এইটা বিস্তারটা, এটা 70 মিটার থেকে 400 মিটার পর্যন্তও হতে পারে এটা। কিন্তু যোগানের ক্ষেত্রে এরকম হয় না, ওখানে কি হবে, ছোট আকারের হবে। আর এটা দীর্ঘ লম্বায় মানে রৈখিক দৈর্ঘ্য, মানে এই লম্বায় দৈর্ঘ্য এটা কত কিলোমিটার, কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু যোগানের ক্ষেত্রে ওটা কখনোই হয় না, ছোট আকৃতি বিশিষ্ট হয়। এই জন্য বলছে মরু অঞ্চলে, উষ্ণ মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পাশাপাশি উল্লম্বভাবে অবস্থান করলে শিলাস্তরের সমান্তরালে বাহিত বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কার্য করতে থাকে। এক্ষেত্রে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয় ও কঠিন শিলাটি রৈখিক দেয়ালের মধ্যে খাড়া একই রেখা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। এই কঠিন শিলা গঠিত মরগের ঝুঁটির ন্যায় আকৃতি বিশিষ্ট ভূমিরূপটিকে, এই ভূমিরূপটি কিছুটা দেখতে মরগের ঝুঁটির মতো লাগে দূর থেকে। একে কি বলা হয়, ইয়ারদাং বলা হয়। ইয়ারদাং যদি এই উপরের অংশটা যদি আরো তীক্ষ্ণ হয়ে ওঠে উপরে মাথার দিকটা, তাহলে তাকে কি বলা হবে, নিডেল বলা হবে। সাহারা মরুভূমিতে এই ভূমিরূপ দেখা যায়। বৈশিষ্ট্য: গড় উচ্চতা 8 মিটার এবং বিস্তার 70 থেকে 400 মিটার, রৈখিক দৈর্ঘ্য কয়েকশো কিমি পর্যন্ত হতে পারে। কঠিন ও কোমল শিলা পাশাপাশি উল্লম্বভাবে অবস্থান করে। কঠিন ও কোমল শিলা পাশাপাশি উল্লম্বভাবে অবস্থান করে, বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় কাজ করে। কঠিন শিলার উপরের অংশটি মরগের ঝুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে। তার কারণে ইনসেলবার্গ পরবর্তীতে একবার দেখে নাও ছবিটা কেমন, মরুভূমির ভিতরে টিলার ন্যায় বিভিন্ন আকৃতির দাঁড়িয়ে আছে। পেডিমেন্ট ও ইনসেলবার্গ মরু অঞ্চলের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে সমপ্রায় মানে প্রায় সমভূমি, সমপ্রায় ভূমি মানে প্রায় সমভূমির মতো গঠন করে তাকে পেরিপ্লেন বলা হয়। মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে মানে ক্ষয়ের শেষের দিকে এসে যে সমপ্রায় ভূমি, প্রায় কোনো উঁচু অংশ ছিল সেটা বায়ু সেখানকার বাধিত হয়ে বা সেখানকার নুড়ি বালি পাথর যা কিছু ছিল অন্য স্থানে স্থানান্তরিত হয়ে সেই অঞ্চলটি প্রায় সমভূমিতে পরিণত করে ফেলেছে, তাকে পেরিপ্লেন বলে। ভূবিজ্ঞানী এলসি কিং এর নামকরণ করেছিলেন। এই পেরিপ্লেনের মাঝে কঠিন শিলা দ্বারা গঠিত অংশগুলি কম ক্ষয়ের ফলে অনুচ্চ পাহাড় বা টিলার আকারে অবস্থান করে, তাকে ইনসেলবার্গ বলে। এর গড় উচ্চতা 30 থেকে 300 মিটার পর্যন্ত হতে পারে। তাহলে কি দেখলাম, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের শেষ পর্যায়ে প্রায় সমভূমির মতো যে অংশ গঠন করে তাকে পেরিপ্লেন বলা হয়। অথচ সেই পেরিপ্লেনের মাঝে মাঝে যে কঠিন শিলা যদি অবস্থান করে তার ক্ষয় তুলনামূলকভাবে কম হওয়ার ফলে কঠিন টিলার ন্যায় বা অনুচ্চ পাহাড়ের ন্যায় অবস্থান করে। সেগুলি উচ্চতা 30 মিটার থেকে 300 মিটার পর্যন্ত হতে পারে। একে কি বলে, ইনসেলবার্গ বলে। একে ইনসেলবার্গ বলে। এর বৈশিষ্ট্য দেখে নেব।
কার বৈশিষ্ট্য? পেরিপ্লেনের তেমন কিছু বৈশিষ্ট্য নেই, সেটা প্রায় সমভূমি অঞ্চল, কিন্তু বৈশিষ্ট্য হবে ইনসেলবার্জের। মরুক্ষয়ের চক্রের শেষ পর্যায়ে ইনসেলবার্জ গঠিত হয়, শেষের দিকে ইনসেলবার্জটা দেখা যায়। এই অংশটি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এই শিলাগুলি কঠিন শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, কঠিন শিলা, যে কারণে বাকি অংশে যে পরিমাণে ক্ষয়কার্য চলে, কিন্তু এই শিলার উপরে ক্ষয়কার্য তেমন বায়ু করতে পারে না, যে কারণে টিলার ন্যায় বা অনুচ্চ পাহাড়ের ন্যায় অংশ হিসাবে দাঁড়িয়ে থাকে। গড় উচ্চতা 30 থেকে 300 মিটার। উপরি অংশ গোলাকার হলে তাকে বোন হার্ড বলে। উপরটা যদি গোলাকার হয় তাহলে বোন হার্ড বলবে। ইনসেলবার্জ ক্ষয় পেয়ে বোল্ডারে পরিণত হলে তাকে ক্যাসেল কপিজ বলে। যদি বোল্ডার আকার ধারণ করে তাকে ক্যাসেল কপিজ বলা হবে। আর ক্ষয় পেয়ে খুব ছোট হলে তাকে টর বলে। যদি একদম ছোট হয়ে যায়, সামান্য উচ্চতা বিশিষ্ট হয়, তাহলে তাকে টর বলা হবে। তাহলে আজ আমরা এই অধ্যায়ে আলোচনা করলাম এই যে চ্যাপ্টারের কি কি অংশ: বায়ুর ক্ষয়কার্য, অবঘর্ষ, ঘর্ষণ, অপসারণ, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমির অপসারণ, সৃষ্ট গর্ত, গোড় বা গাড়া, জুগ্যান, এয়ারদাম, পেরিপ্লেন ও ইনসেলবার্জ, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। আজ এই পর্যন্তই। আমরা পরের ভিডিওতে বায়ুর বহন প্রক্রিয়া ও বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিওটি বা পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি প্রেস করবে, আর লাইক করবে, আর বন্ধুদের ভিতরে শেয়ার করবে, তাহলে যাতে সবাই এই সুবিধাটা পেতে পারে বা এখান থেকে সুন্দরভাবে তার ভূগোল সম্পর্কে ধারণা নিতে পারে। এটা অবশ্যই তোমরা করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।